আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রওজে জাবিদ ঐশী। রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় চীন থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টিমটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা জটিল অপারেশন, ক্ষত পরিচর্যা এবং সংক্রমণ রোধে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করছেন। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। এই ঘটনার পরপরই বাংলাদেশে দগ্ধদের চিকিৎসায় চাপ বেড়ে যায়। গুরুতর আহতদের চিকিৎসায় প্রয়োজন ছিল বিশেষায়িত পরিচর্যার। এই জাতীয় বিপর্যয়ের মুখে আবারও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বন্ধুরাষ্ট্র চীন। দুর্ঘটনার পরপরই চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম 24 জুলাই রাতে ঢাকা এসে পৌঁছায়। 25 জুলাই থেকে চীনের উহান 3rd হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের এই বিশেষজ্ঞ দলটি স্থানীয় ডাক্তারদের সঙ্গে মিলে আহতদের চিকিৎসায় সেবা প্রদান করছেন। তারা জটিল অপারেশন, ক্ষত পরিচর্যা এবং সংক্রমণ রোধে তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করেছেন। এদেশের মানুষের সাদর আমন্ত্রণ আর ভালোবাসায় মুগ্ধ হয়েছেন চীনের মেডিকেল টিমটি। চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টিমের প্রধান। আমরা প্রতিদিন রোগীর অবস্থা নিয়ে মিটিং, প্রশিক্ষণ প্রদান, ডাক্তারদের সহযোগিতা করতাম। এর পাশাপাশি সার্জারি, ড্রেসিং, রোগীদের পরামর্শ দিচ্ছি। উন্নয়নশীল দেশের হাসপাতালে কাজের সুবাদে সেই অভিজ্ঞতা আমরা এখানকার স্টাফদের কাছে বিনিময় করছি। উহানে আমরাও এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, সমস্যায় পড়েছি। এজন্য অভিজ্ঞতা বিনিময় করতে আমরাও ছুটে এসেছি। বাংলাদেশের হাসপাতাল ও রোগীদের জন্য আমরা সর্বোচ্চ করার চেষ্টা করেছি। রোগীদের সবার দ্রুত সুস্থতা কামনা করছি, কারণ আপনারা সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, ভালো স্টাফ ও ভালো সরকার পেয়েছেন। তারা বাংলাদেশের দগ্ধ চিকিৎসার বেশ প্রশংসাও করেছেন। আমরা বাংলাদেশের হাসপাতালে একটি সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গঠনে সহায়তা করেছি। বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের সঙ্গে একযোগে কাজ করে আমরা আইসিইউ, অপারেশন থিয়েটার, ওয়ার্ড সহ প্রতিটি বিভাগে সংক্রমণ নিয়ন্ত্রণের প্রক্রিয়া সহজ ও কার্যকর করেছি, যাতে সবাই হাসপাতালের ভেতরে সংক্রমণ প্রতিরোধ আরও ভালোভাবে করতে পারেন। চীনে পোড়া রোগীর চিকিৎসায় তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করা হয়। এই উদ্ভাবনী চিকিৎসাটি প্রদান করা হয় স্বল্প খরচে। রোগীদের খরচ কমাতে এই চিকিৎসা পদ্ধতিটি বাংলাদেশের ডাক্তারদের অবহিত করার কথা জানান এই চিকিৎসক। 2 জন অভিজ্ঞ চিকিৎসক ও 3 জন নার্সের চীনের এই বিশেষজ্ঞ দলটি সিঙ্গাপুর ও ভারত থেকে আগত মেডিকেল টিমের সাথে সমন্বয় করে একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনাও করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এই কঠিন সময়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই সাড়া বরং এটি চীন-বাংলাদেশ সম্পর্কের গভীরতা, মানবিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি শক্ত বার্তা। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছরে চীনের এই বিশেষ উদ্যোগকে বাংলাদেশে চিকিৎসা সহযোগিতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত 21 জুলাই সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI একটি প্রশিক্ষণ বিমান ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়।
বাংলাদেশ চীন অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে সম্প্রতি চীনের সাংহাই ও কুয়াংচৌ শহরে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়, যা যৌথভাবে আয়োজন করে চীনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। অনুষ্ঠানে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা, বিদ্যমান সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরও জানাচ্ছেন লি ওয়ানলু শিশির। চীনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার যৌথ উদ্যোগে চীনের সাংহাই ও গুয়াংজৌ শহরে সেমিনার আয়োজন করা হয়। এবার সেমিনারে অংশগ্রহণ করতে আসেন চীনা কোম্পানির 130 জনের বেশি দায়িত্বশীল ব্যক্তি ও ব্যাংক সহ সংশ্লিষ্ট খাতের মানুষেরা। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে একটি ভাষণ দেন। গত 5 দশকে চীন ও বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক পারস্পরিক সম্মান, সহযোগিতা ও অভিন্ন প্রত্যাশার ভিত্তিতে দ্রুত উন্নয়ন হয়। আজ আমরা শুধু কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন করি তা নয়, বরং আমরা পরবর্তী পর্যায়ে সহযোগিতার জন্য উন্মুখ। এবার সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের সফল অভিজ্ঞতাও শেয়ার করেন চীনা কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা। জিয়াংসু হাংটিং কোম্পানি পোশাক, ফেব্রিক, ডাইং ও টেক্সটাইল নিয়ে বাংলাদেশে 3টি কারখানা স্থাপন করছে। তাদের বিনিয়োগের পরিমাণ 50 কোটি ডলারের বেশি এবং এই থেকে 25,000-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। কোম্পানির প্রেসিডেন্ট ম্যাডাম হানজলি বাংলাদেশে বিনিয়োগ করার কারণ এবং বিদার সঙ্গে সহযোগিতার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। বাংলাদেশের আছে প্রচুর তরুণ কর্মশক্তি এবং কাজের প্রতি তরুণদের ইতিবাচক মনোভাব আমাদের শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। গত মে মাস থেকে আমরা বিডার সঙ্গে যোগাযোগ শুরু করি এবং তাদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ সরকারের নতুন রূপ দেখেছি। তাদের কার্যকারিতা, পেশাদারী সেবা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণীত নতুন ব্যবস্থা দেখে আমি ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে খুব আশাবাদী। যেমন বিদার চেয়ারম্যান চৌধুরী আশিক তার ভাষণে বলেন, তার সংস্থা বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সেবা প্রদান করতে চেষ্টা করছে। বাংলাদেশ উদীয়মান বাজারের অন্যতম একটি। তার সুবিধা ও অসুবিধা সবই আছে। আমাদের কাজ হলো সব অসুবিধা মোকাবিলা করে আপনাদের জন্য সুবিধা প্রদান করা। এই সেমিনার একটি কার্যকর যোগাযোগ প্ল্যাটফর্ম দিয়েছে, যাতে চীন ও বাংলাদেশের কোম্পানি ও সরকারি কর্মকর্তারা বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে ও সহযোগিতামূলক প্রকল্প নিয়ে কথা বলতে পারেন এবং দুদেশের আর্থিক বাণিজ্যিক সহযোগিতা আরও সমৃদ্ধ ও উজ্জ্বল হবে বলে বিশ্বাস করা যায়। বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক এই বছর আরও বেশি সুদৃঢ় হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সাংহাইয়ে বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ শেষে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। কোন শহরে বিডার অফিসটা করা হবে এটা নিয়ে এখনও আলোচনা চলছে। তার মধ্যে 2টো শহর নিয়ে প্রধানত আলোচনা চলছে। প্রথমটি হচ্ছে সাংহাই আর দ্বিতীয়টি হচ্ছে গুয়াংজৌ। তো আমাদের গুয়াংজৌর সাথে একটা অনেক দিনের সম্পর্ক রয়েছে। অনেক গুয়াংজৌর ব্যবসায়ীরা বাংলাদেশে গেছেন এবং ওখানে যেহেতু টেক্সটাইলের একটা বড় হাব আছে, তো সেই দিক থেকে চিন্তা করলে গুয়াংজৌ একটা ভালো অপশন হতে পারে। আবার সাংহাই অবভিয়াসলি চীনের জন্য একটা কমার্শিয়াল হাব, সো সাংহাইও আর একটা অপশন হতে পারে। এই দুটোর মধ্যে কোনো একটা শহরে আমরা ফাইনালি বিডার অফিসটা করব। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য প্রথম অফিস হবে বাংলাদেশের বাইরে। সো আমাদের নিজেদেরও আর কি একটা বড়, আমরা একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি, আমরা নিজেরাও শিখছি এই প্রসেসের ভিতরে। তো আমরা যেটা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট যারা আমাদের জন্য বড় ইনভেস্টার, যারা আসলে অলরেডি ইনভেস্ট করার ডিসিশন নিয়ে ফেলেছেন, তাদের সমস্যাগুলো কিভাবে তারা আসলে একদম সরকারের সর্বোচ্চ পর্যায়ে সমস্যাটাকে ফ্ল্যাগ করতে পারেন। তো সেই পার্সপেক্টিভ থেকেই শুরু করা হয়েছে। ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্টের সংখ্যা খুবই কম,
কিন্তু যেসব দেশ আসলে ইনভেস্টমেন্টে অনেক দূর এগিয়ে গেছে তাদের প্রচুর ট্রেড এগ্রিমেন্ট আছে। তো আমরা সেই জায়গাটাকে আসলে একটু প্রায়োরিটাইজ করার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যে আমরা আগামী 2-4 বছরের মধ্যে কত দ্রুত বেশ কিছু ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে পারি। সত্যি সত্যি মনে হয় যে আগামী 5-10 বছরে বাংলাদেশে যে বিনিয়োগটি আসবে, বাংলাদেশের অর্থনীতিতে যেই চাকা সচল হবে, তার পিছনে চীনের একটা বড় ভূমিকা থাকবে এবং বাংলাদেশ আর চীনের যেই দ্বিপাক্ষিক সম্পর্ক, যেটা এই বছর আমার কাছে মনে হয় একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্টেজে চলে গেছে। এটা আরও উন্নত হয়েছে, এটা আরও বড় হয়েছে এবং এটা আরও বড় হতেই থাকবে। আমরা একটা, আপনি হয়তো এটাও শুনে থাকতে পারেন আপনারা, যে আমরা বাংলাদেশে একটা চাইনিজ কালচারাল সেন্টার করার কথা বলছি। আমরা বেশ কিছু চাইনিজ হসপিটাল বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা বলছি। চীনে প্রথমবারের মতো পোষা প্রাণী ভিত্তিক স্নাতক প্রোগ্রাম চালু হয়েছে। চীনের উচ্চশিক্ষায় এটি একটি নতুন উদ্যোগ। এই প্রোগ্রামের মাধ্যমে তৈরি হবে ভবিষ্যতের পেশাজীবী যারা কাজ করবেন পোষা প্রাণীর খাবার উন্নয়ন, জেনেটিক টেস্টিং, আচরণ বিশ্লেষণ এবং আরও অনেক নতুন ক্ষেত্রে। চীনের বেইজিং ভিত্তিক চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি চালু করেছে দেশের প্রথম পোষা প্রাণী কেন্দ্রিক স্নাতক ডিগ্রি প্রোগ্রাম। কম্পেনিয়ন অ্যানিমেশন সায়েন্স নামের এই নতুন প্রোগ্রামটি প্রশিক্ষণ দেবে পোষা প্রাণীর পুষ্টি, আচরণ, প্রজনন ও পরিচর্যার বিষয়ে। এটি প্রচলিত প্রাণীবিজ্ঞান প্রোগ্রামের থেকে আলাদা, যেখানে প্রধানত গবাদি পশু নিয়ে পড়ানো হয়। এখানে ফোকাস থাকবে কুকুর, বিড়াল ও ঘোড়ার মতো প্রাণীর উপর। প্রথম ব্যাচে 50 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তারা পাবেন ব্যাচেলর অফ এগ্রিকালচারাল সায়েন্স ডিগ্রি। চীনের শিক্ষা কর্তৃপক্ষ অর্থনৈতিক অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য একাডেমিক শাখাগুলোর গতিশীল অপটিমাইজেশনের আহ্বান জানিয়েছে। 2025 সালের জন্য স্নাতক কর্মসংস্থানের বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোকে শ্রমবাজারের পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার এবং উদীয়মান প্রোগ্রামগুলোর রোল আউট ত্বরান্বিত করার আহ্বান জানায়। চীনের পোষা প্রাণীর অর্থনীতি এই রূপান্তরের জন্য একটি জোরালো উদাহরণ, কারণ দেশটির পোষা প্রাণী অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে। সংশ্লিষ্ট তথ্যসূত্র বলছে 2024 সালে কুকুর ও বিড়ালের সংখ্যা পেরিয়েছে 12 কোটি, আর পোষা প্রাণী খাতে লেনদেন হয়েছে 300 বিলিয়ন ইউয়ান বা প্রায় 42 বিলিয়ন মার্কিন ডলার। এই খাতের দ্রুত উন্নয়নের তুলনায় দক্ষ কর্মীর সংখ্যা অনেক কম। 30,000 পেট হসপিটালের জন্য মাত্র 40,000 সার্টিফাইড ভেটেরিনারিয়ান আছেন। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব যুব শান্তি সম্মেলন। শান্তির জন্য একসাথে, এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে মতবিনিময় অনুষ্ঠানে জড়ো হয়েছিল দেশ বিদেশের 3,000-এরও বেশি তরুণ। প্রতিনিধিরা বিশ্বব্যাপী তরুণদেরকে সংলাপ এবং মতবিনিময়ের মাধ্যমে চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করা এবং বিশ্ব শান্তি প্রচারের আহ্বান জানিয়েছেন। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া বিশ্ব যুব শান্তি সম্মেলনে যোগদানকারী চীনা এবং আন্তর্জাতিক তরুণ প্রতিনিধিরা সংলাপ এবং মতবিনিময়ের মাধ্যমে বিশ্বব্যাপী চলা চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করার এবং বিশ্ব শান্তি প্রচারের আহ্বান জানিয়েছেন। চীনা আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে দেশ বিদেশের 3,000-এর বেশি তরুণ শান্তির জন্য একসাথে, এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে মতবিনিময়ের জন্য অনুষ্ঠানে হাজির হয়েছিল। আমাদের সম্পূর্ণরূপে সচেতন থাকতে হবে যেন শান্তি কঠিনভাবে অর্জন করা যায়। আজকের বিশ্বে এখনও কিছু অশান্তিপূর্ণ এবং অস্থিতিশীল অবস্থা রয়েছে। বিশ্বের এই সমস্ত দেশ সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তরুণ হিসেবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো সংলাপকে সহজতর করা। এই অনুষ্ঠানে বিশ্ব যুব শান্তি উদ্যোগও জারি করা হয়েছে, যেখানে তরুণদের বিশ্ব শান্তির অভিভাবক, সভ্যতার মধ্যে বিনিময়, সহযোগিতার ইচ্ছা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং সামাজিক কল্যাণের জন্য প্রযুক্তির প্রবর্তক হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। আমরা যে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে যাচ্ছি তার উত্তর দেওয়ার জন্য তরুণদের বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্ব বোঝা। আমাদের যা করতে হবে তা হলো
প্রথমে যোগাযোগ তৈরি করার চেষ্টা করা, কারণ কেবল চ্যালেঞ্জগুলি বোঝা গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক বিনিময়ের সুবিধা এবং সুযোগগুলি অর্জন করা গুরুত্বপূর্ণ। মঙ্গলবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব যুব শান্তি সম্মেলন। মানব সদৃশ্য রোবট ঘুরে বেড়াচ্ছে বেইজিং শহরের আনাচে কানাচে, অংশ নিচ্ছে এনার্জি রিলে অভিযানে। শপিং, নাচ কিংবা ভ্রমণে অংশ নিচ্ছে যন্ত্রগুলো, মুগ্ধ করছে দর্শনার্থীদের। 14 আগস্ট শুরু হবে বিশ্বের প্রথম ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। এই আসরে রোবটগুলোর পারফরমেন্স খতিয়ে দেখবেন বিচারকরা। বেইজিংয়ের ব্যস্ত সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে দেখা মিলছে একদল মানব সদৃশ রোবটের। শপিং মলে ঘুরে ঘুরে তারা কিনছে জামাকাপড়, দর্শনার্থীদের সামনে নেচে দেখাচ্ছে নান্দনিক কলাকৌশল, এমনকি অনেকে ডিনারও করছে দর্শনার্থীদের সাথে। তবে এসব শুধুই বিনোদনের অংশ নয়, এর পেছনে রয়েছে এনার্জি রিলের এক চমকপ্রদ আয়োজন। এই আয়োজন 2025 সালের ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস বা WHRGর অংশ হিসেবে চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ, যার মূল লক্ষ্য মানুষ ও প্রযুক্তির মধ্যে সংযোগের অভিজ্ঞতা আরও ব্যাপকভাবে তুলে ধরা। এই রোবটদের বুকে লাগানো আছে এনার্জি কিউব বা একটি হীরার আকারের ধাতব গলার মালা, যার ভেতরে বসানো নীল রঙা ক্রিস্টাল। রোবটগুলোর প্রতিটি কার্যকলাপ, শপিং, নাচ, ঘোরাঘুরি এই এনার্জি কিউবকে আলোকিত করছে। এর আগে 8 থেকে 12 আগস্ট হবে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স, যা এই গেমসের প্রাক প্রস্তুতি ও প্রযুক্তি প্রদর্শনের একটি বড় প্ল্যাটফর্ম। তবে কেবল নান্দনিকতায় সীমাবদ্ধ নয় এই রোবট প্রতিযোগিতা। ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল, নৃত্য, মেডিকেল সামগ্রী বাছাই এবং শিল্প প্রযুক্তিগত কৌশল সব দিকেই পরীক্ষা দিতে হবে এই মানব সদৃশ যন্ত্রগুলোকে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।